নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের টপিকটা হচ্ছে তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি। এটা কিন্তু আমাদের যে কোনো এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। আর এখান থেকে যে কোনো সময় পরীক্ষাতে প্রশ্ন আসতেই পারে। একটু ভালো প্রশ্ন করতে গেলে বা যে কোনো কমন প্রশ্ন করতে গেলে কিন্তু এটা অন্যতম একটা ভালো চয়েস হয়। এবার আমাদের প্রথম মনে প্রশ্ন জাগে যে এই যে তেজস্ক্রিয়তা বলতে আমরা কি বুঝি? তাই না? ধরো আমার এখানে একটা নিউক্লিয়াস আছে। ১ম এ একটা জিনিস বলে রাখা ভালো যে এই যে তেজস্ক্রিয়তা, এটা কিন্তু আমাদের একটা পরমাণুর বা একটা মৌলের নিউক্লীয় ধর্ম। নিউক্লীয় ধর্ম। আমরা কেন এটাকে নিউক্লীয় ধর্ম বলছি? না, আমরা যখন পরমাণুর গঠন সম্পর্কে জেনেছি, আমরা জেনেছি যে পরমাণুর কেন্দ্রে যেটা যেখানে প্রোটন এবং নিউট্রন এরা পরস্পর অবস্থান করে, প্রোটন এবং নিউট্রন অবস্থান করে তাকে বলছি নিউক্লিয়াস। এবং এর চারপাশে আমাদের কি করে ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে ঘুরে বেড়াতে থাকে। যেটাকে আমরা কি বলছি? যেটাকে আমরা বলছি ইলেকট্রন মহল। ঠিক? এবার যখন একটা পরমাণু অন্য একটা পরমাণুর সাথে রাসায়নিক বিক্রিয়া করে, তখন কোন অংশটা দায়ী তার জন্য? না, তখন এই যে বাইরের কক্ষপথের যে ইলেকট্রনগুলো আছে, সেই ইলেকট্রনগুলো কিন্তু আমাদের রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণ করে। কিন্তু আমরা যখন এটাকে তেজস্ক্রিয়তার আঙ্গিকে বা সাপেক্ষে পড়ছি, তখন কিন্তু আমাদের ১ম এ একটা জিনিস মাথায় রাখতে হবে যে তেজস্ক্রিয়তা সেটা কিন্তু সবসময় হচ্ছে আমাদের পরমাণুর নিউক্লিয়াসের ধর্ম। এর সাথে বাইরের ইলেকট্রন মহলে কি হলো না হলো তার সাথে কোনো সম্পর্ক নেই। ঠিক? এবার আমরা যত পিরিয়ডিক টেবিল বরাবর, পিরিয়ডিসিটি বরাবর যখন আমরা পড়েছি, তখন দেখেছি কি যত আমরা নিচের দিকে এসেছি পিরিয়ডের নিচের অংশগুলোতে, লাস্ট পিরিয়ডে, তখন সেখানে আমরা কি দেখেছি যে কিছু পরমাণু আছে যাদের নিউক্লিয়াস গুলো প্রচন্ড ভারী। মানে প্রচুর প্রোটন এবং অনেক নিউট্রন দ্বারা কিন্তু তাদের নিউক্লিয়াস গুলো গঠিত। এবার যখনই এই নিউক্লিয়াস গুলো এত ভারী হচ্ছে, তখন কিন্তু ওরা ওই নিজেদের যে ফর্ম বা নিজেদের যে আকার, সেই আকার কিন্তু ধরে রাখতে পারছে না। এবং এই যে ধরো এত বড় একটা নিউক্লিয়াস, সেই এত বড় নিউক্লিয়াসটা এটা সম্পূর্ণরূপে ধরো মানে নিউট্রন আর প্রোটন দ্বারা গঠিত এবং এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস যদি খুব ভারী হয়ে যায়, এ কিন্তু নিজেকে আর ধরে রাখতে পারছে না এবং এ কি করছে? ভেঙে এক বা একাধিক ক্ষুদ্র নিউক্লিয়াসে পরিণত হচ্ছে। তাহলে একটা বড় নিউক্লিয়াস ছিল যাকে আমরা বলছি মাদার নিউক্লিয়াস। এবার এই মাদার নিউক্লিয়াসটা সেটা ভেঙে ছোট কি হলো ডটার নিউক্লিয়াসে পরিণত হয়ে গেল। তাহলে এই যে একটা বড় নিউক্লিয়াস থেকে ভেঙে টুকরো হয়ে ছোট নিউক্লিয়াস তৈরি করার যে ঘটনা, এটাই কিন্তু বলছি আমাদের রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা। এবার এই তেজস্ক্রিয়তা কিন্তু যেকোনো পরমাণুর বা যেকোনো পরমাণু বলব না, যে ভারী পরমাণুগুলো আছে সেই ভারী পরমাণুর কিন্তু একটা স্বতঃস্ফূর্ত ধর্ম। এরা কি হয়? এই ধর্ম কিন্তু স্বতঃস্ফূর্ত। মানে আমি বাইরে থেকে চাপ প্রয়োগ করব, চাপ বা তাপ প্রয়োগ করলে তবেই এ কিন্তু মানে এইভাবে বড় নিউক্লিয়াসটা ভেঙে ছোট নিউক্লিয়াসে পরিণত হবে, সেটা কিন্তু একেবারেই নয়। এটা চাপ, তাপ বা বাহ্যিক কোনরূপ কোনো ফ্যাক্টরের উপর নির্ভর করে না। এটা সম্পূর্ণ এর নিজস্ব ধর্ম। এবং যেটা বললাম স্বতঃস্ফূর্ত। মানে আমার ওই এত বড় নিউক্লিয়াস থাকলে সেটা ভেঙে কিন্তু ২ টুকরো হবেই। এবং যতক্ষণ না পর্যন্ত সমগ্র যতগুলো নিউক্লিয়াস আছে ততগুলো নিউক্লিয়াসই ভেঙে টুকরো না হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই বিক্রিয়াটা থামবে না। কিরকম জিনিসটা? ধরো এই একটা বড় আমি এত বড় একটা কোনো একটা তেজস্ক্রিয় মৌল নিয়েছি। এবার এই তেজস্ক্রিয় মৌলের মধ্যে ধরো এই
১, ২, ৩, ৪, ৫, ৭, ৮, ৯ টা নিউক্লিয়াস আছে বা ৯ টা অ্যাটম আছে। এবার এই ১ম এই নিউক্লিয়াসটা ভাঙতে শুরু করল। তারপরে এটা, তারপরে এটা যতক্ষণ না পর্যন্ত এই সমগ্র ৯ টা নিউক্লিয়াসই না ভেঙে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই যে স্বতঃস্ফূর্ত বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা কিন্তু চলতেই থাকবে। এটা আমি ৯ টার উদাহরণ দিলাম। কিন্তু একটা একটা যখন আমরা ছোট মানে কোনো বস্তু নিই, যারা তেজস্ক্রিয় বস্তু তার মধ্যে তো কয়েক কোটি বা কয়েক কোটিরও বেশি মানে অসংখ্য ইয়ে থাকে, পরমাণু থাকে। তাহলে তারা যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণরূপে না ভেঙে টুকরো, টুকরো হয়ে যাচ্ছে, বিভক্ত হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা চলতেই থাকবে। তাহলে এটা গেল আমাদের তেজস্ক্রিয়তা। ঠিক? এবং এই যে তেজস্ক্রিয়তা, তেজস্ক্রিয়তা থেকে যখন আমাদের এটা ভেঙে যায়, তখন কি হয় না ৩ রকমের রশ্মি বেরোয়। একটা হচ্ছে আলফা রশ্মি, একটা হচ্ছে বিটা রশ্মি এবং আরেকটা হচ্ছে গামা রশ্মি এবং এই ৩ টেকে একসাথে বলা হয় তেজস্ক্রিয় রশ্মি। এগুলো সম্পর্কে ডিটেইলস আমরা পড়বো একটু পরে আসছি। কিন্তু এই যে মানে যেকোনো যখন আমাদের এই বড় নিউক্লিয়াসটা ভেঙে টুকরো, টুকরো হয়ে যায়, তখনই কিন্তু আমাদের এই ৩ টে যে রশ্মি, সেই ৩ টে রশ্মি কিন্তু নির্গত হয়। তাহলে এটা হচ্ছে আমাদের তেজস্ক্রিয়তার অর্থটা কি? যে যেকোনো বড় নিউক্লিয়াস বা বৃহৎ ভরের নিউক্লিয়াস যখন তারা স্বতঃস্ফূর্তভাবে বাহ্যিক কোনো বলের অনুপস্থিতির ছাড়াই, বাহ্যিক কোনো বলের অনুপস্থিতিতে ভেঙে টুকরো হয়ে যায়, তাহলে তাকে আমরা বলছি তেজস্ক্রিয়তা এবং সেখান থেকে বিভিন্ন রকম রশ্মি নির্গত হয়। এবার এই যে তেজস্ক্রিয়তা, এই তেজস্ক্রিয়তার কারণ কি? তার কারণ এখানে লেখা আছে নিউক্লিয়াস বিকাম দেখছি জিনিসটা দেখো বলছি। ধরো আমরা একটা জিনিস জানি যে, যেকোনো নিউক্লিয়াসের নিউট্রন এবং প্রোটনগুলোকে কি করে আমাদের নিউক্লিয় যে বল, সেই নিউক্লিয় বল কিন্তু এদেরকে ধরে রাখে। নিউক্লিয় বল কিন্তু এদেরকে ধরে রাখে। এবার এই নিউক্লিয় বলের কিন্তু একটা নির্দিষ্ট রেঞ্জ আছে। রেঞ্জ হচ্ছে 0.5 ইন্টু 10⁻⁻15 মিটার থেকে মোটামুটি ২ বা ৩ ইন্টু 10⁻⁻15 মিটার। মানে এই 10⁻15 মিটারকে বলা হয় ফার্মি মিটার। ফার্মি মিটার তার মানে 0.5 এবং ২ বা ম্যাক্স টু ম্যাক্স যে ৩ ফার্মি মিটার পর্যন্ত আমাদের এই যে নিউক্লিয় বলটা কাজ করে। এবার এই নিউক্লিয় বলের জন্যই কি হয়, কি করছে নিউক্লিয় বলটা কি করছে আমাদের নিউট্রন এবং প্রোটনকে এক জায়গাতে এককেন্দ্রীভূত অবস্থায় রাখছে। এবার যখনই আমরা দেখছি যে একটা নিউক্লিয়াস তার রেডিয়াসটা যদি ৩ ফার্মি মিটার বা তার চেয়ে বেশি হয়ে যাচ্ছে, তখনই কিন্তু এই যে নিউক্লিয় বল, এই নিউক্লিয় বল কিন্তু আর প্রোটনগুলোকে ধরে রাখতে পারছে না। এবার এটাকে যদি ধরে রাখতে না পারে, তাহলে স্বাভাবিকভাবেই কি করবে? যেহেতু প্রোটন আছে, এরা কি করবে? পরস্পরের থেকে বিচ্ছিন্ন হয়ে থাকার সবসময় চেষ্টা করবে। তাহলে এটাই কারণ হচ্ছে যে যখন আমাদের নিউক্লিয় বলের যে রেঞ্জটা, সেই রেঞ্জটা যদি সরি মানে আমাদের যে পরমাণু নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের ব্যাস যদি আমাদের ৩ ফার্মি মিটারের চেয়ে বেশি হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে আমাদের ওই যে নিউক্লিয় বল এর সমস্ত প্রোটন এবং সমস্ত নিউট্রনকে একসাথে ধরে রাখতে পারছে না। তারা যেহেতু প্রোটন প্রত্যেকটা পজিটিভলি চার্জড এবং ওরা তাহলে কি করে পরস্পরের সাথে বিকর্ষণ করার চেষ্টা করবে। ওইজন্য ওরা কি হচ্ছে পরস্পর থেকে আলাদা হয়ে যাচ্ছে। এবার এটা একটা ফর্মুলা আছে মানে যখন আমাদের N/P মানে নিউট্রন বাই প্রোটন রেশিও এর মানটা হয়ে যাবে গ্রেটার দেন 1.54, সেই সমস্ত নিউক্লিয়াসটাকে আমরা বলব আনস্টেবল বা তারাই হয়ে যাবে রেডিও অ্যাক্টিভ। বেসিক্যালি তাহলে কি বললাম যে নিউক্লিয়াস এই N/প্রোটন মানে যেকোনো নিউক্লিয়াসের ক্ষেত্রে নিউট্রন বাই প্রোটন রেশিও যখন গ্রেটার দেন ইকুয়ালস টু 1.54 হয়ে যাবে, তখন তাদেরকে আমরা বলব তারা হয়ে যাবে তেজস্ক্রিয় মৌল। আর সবচেয়ে স্থিতিশীল যদি দেখা যায় তাহলে সেটা হয়ে যাবে N/P এর মান যদি ইকুয়ালস টু 1 হয়, তাহলে সেটা হচ্ছে সবচেয়ে স্থিতিশীল পরমাণু। তাহলে এটা গেল আমাদের তেজস্ক্রিয়তার কারণ। এবার আসি যে এই তেজস্ক্রিয়তা আবিষ্কার কি করে হলো? প্রথমে মানে আমাদের রন্টজেন তিনি করলেন এক্স-রে আবিষ্কার করলেন। এটা আমরা সবাই পড়েছি। এবার এর কিছুদিন পরে এই যে মিস্টার বেকারেল মহাশয়, বেকারেল বাবু, ইনি কি ভাবলেন,
ইনি এই যে পটাশিয়াম ইউরেনিয়াল সালফেট নামে ইউরেনিয়ামের একটি লবণকে উনি পরীক্ষা করলেন। এবার পরীক্ষা করা শুরু করলেন। উনি ১ম এ কি করলেন, এই পটাশিয়াম ইউরেনিয়াল সালফেট মতো ধরো এটা আমার হচ্ছে এই যৌগটা। এই যৌগটার নিচে একটা ফটোগ্রাফিক প্লেট দিয়ে ইনি একে কি করলেন যে সূর্যালোকের সামনে রেখে দিলেন। কিন্তু দুঃখের ব্যাপার যে দিনগুলা উনি রেখেছিলেন সেই দিনগুলোর আবহাওয়া ছিল মেঘলা। কিন্তু তারপর উনি দেখলেন যে না, এই যে এখানে কিন্তু আমাদের প্রচুর দাগ বা স্পট দেখা যাচ্ছে। এবার উনি ভাবলেন যেহেতু সূর্য এখানে সূর্যালোক এখানে এসে পড়ছে না, ডাইরেক্ট সূর্যালোক এখানে এসে পড়ছে না। তাহলে এটাকে যদি আমি অন্ধকারে নিয়ে যাই তাহলেও কি একই ঘটনা ঘটবে? তখন উনি কি করলেন যে এই সমগ্রটাকে জিনিসটাকে একটা কালো র‍্যাপারের মধ্যে মুড়ে উনি এটাকে একদম অন্ধকার একটা জায়গার মধ্যে রেখে দিলেন। অন্ধকার জায়গার মধ্যে রেখে দেওয়ার পরেও উনি কিন্তু সেম ঘটনা লক্ষ্য করলেন। যে একইভাবে কিন্তু এই ফটোগ্রাফিক প্লেটটাকে এই পটাশিয়াম ইউরেনিয়াল সালফেট এই যে যৌগটা, এই যৌগটা কিন্তু এটাকে ইফেক্ট করছে বা এর মধ্যে কিন্তু স্পট ফেলছে। তাহলে তখন ইনি বুঝতে পারলেন যে এই যে ইউরেনিয়ামের যে সল্টটা সেটা কিন্তু নিজেই এক ধরনের তেজস্ক্রিয় রশ্মি নির্গত করে। ইনি তখন এই তেজস্ক্রিয় রশ্মিগুলোকে একসাথে নাম দিলেন বেকারেল রে, বেকারেল রশ্মি। ঠিক। পরবর্তীকালে আ তারই এক ছাত্রী, তার নাম কি মেরি কুরি। এই মেরি কুরি এই যে ঘটনাটা, এই ঘটনাটার নাম দিলেন তেজস্ক্রিয়তা। মেরি কুরি এই ঘটনার নাম দিলেন তেজস্ক্রিয়তা। মেরি কুরি ঘটনার নাম দিলেন তেজস্ক্রিয়তা। তাহলে এই যে তেজস্ক্রিয়তা আবিষ্কার কে করলেন? আবিষ্কার করলেন বেকারেল এবং উনি উনি কিন্তু এটার কোনো নামকরণ করতে পারেননি এবং তারপরে মেরি কুরি তিনি এটাকে নামকরণ করলেন যে রেডিও অ্যাক্টিভিটি এবং এইটা যে স্পন্টেনিয়াস সেটাও কিন্তু উনারা সবাই মিলে বললেন। এবার আসি এই যে তেজস্ক্রিয়তা আবিষ্কার তো হলো। এবার এটা তো মানে মাপতে হবে না? সেই মাপামাপির জন্য বিভিন্ন কিন্তু তেজস্ক্রিয়তার ইউনিট এসছে। কি, কি? ১ম এ হচ্ছে এই যে তেজস্ক্রিয়তাটা মাপা হয় কি দিয়ে? না, ডিসইন্টিগ্রেশন পার সেকেন্ড। যে ১ সেকেন্ডে কতগুলো মৌল ভেঙে বা কতগুলো পরমাণু ভাঙছে। ১ সেকেন্ডে যতগুলো পরমাণু ভাঙবে সেটাকেই বলা হচ্ছে যে ডিসইন্টিগ্রেশন পার সেকেন্ড। এবার এর এসআই ইউনিট কি? এটা কিন্তু খুব ইম্পোর্টেন্ট আমাদের ডাব্লিউবিসিএস এর মতো এক্সামে এসছে যে আমাদের তেজস্ক্রিয়তার এসআই একক কি? সেটা হবে কি? বেকারেল এবং পরীক্ষাতে কিন্তু বেকারেল এবং কুরি দুটোই কিন্তু অপশনে ছিল। তাহলে এসআই ইউনিট বলতে কি হবে? সেটা হবে বেকারেল এবং কুরি এবং রাদারফোর্ড এটা কিন্তু আলাদা আরো একক। এবার ১ বেকারেল মানে কি? ১ বেকারেল মানে হচ্ছে 1 ডিসইন্টিগ্রেশন পার সেকেন্ড। যে যদি ১ সেকেন্ডে একটাই ডিসইন্টিগ্রেট করে তাহলে সেটাকে আমরা বলছি 1 ডিসইন্টিগ্রেশন পার সেকেন্ড। আর কুরির ক্ষেত্রে কি সেটা হচ্ছে 3.7 × 10 ডিসইন্টিগ্রেশন পার সেকেন্ড। রাদারফোর্ডটা কি? যে 10⁶ ডিসইন্টিগ্রেশন পার সেকেন্ড। তাহলে এটা গেল আমাদের তেজস্ক্রিয়তার একক। এবার এই যে তেজস্ক্রিয়তা, আমরা তেজস্ক্রিয়তা যে হচ্ছে বা একটা মৌল যে তেজস্ক্রিয় সেটা তার তেজস্ক্রিয়তা পরিমাপ করব কি করে? না, সেটার জন্য বেশ কিছু যন্ত্রপাতি আছে। যেমন আমরা যখন গতিবেগ মাপি সেটা মাপি স্পিডোমিটার দিয়ে, যখন আমরা কোনো একটা জায়গার হাইট মাপি সেটা মাপি অল্টিমিটার দিয়ে। সেরকমভাবে যখন আমাদের রেডিও অ্যাক্টিভিটি মাপতে হবে সেটাও কিন্তু আমরা মাপি কি দ্বারা? ১ম হচ্ছে গিগার মুলার কাউন্টার বা জিএম কাউন্টার দ্বারা। এখানে কি হয়? না, এখানে আলফা এবং বিটা রেডিয়েশনটা মাপা হয়। যে কতগুলো আলফা কণা বেরোলো বা কতগুলো বিটা কণা বেরোলো সেটা মাপা হয় কি দিয়ে? সেটা মাপা হয় জিএম কাউন্টার দিয়ে। আরেকটা আছে সেটা হচ্ছে সেন্টিলেশন কাউন্টার। এটার দ্বারা কি মাপা হয়? এটার দ্বারা মাপা হয় স্পেশালাইজড কিন্তু গামা রেডিয়েশন। গামা রেডিয়েশন। আর এরা কি করবে? These instruments help measure intensity of radioactive emission. যে বিভিন্ন যে রেডিওঅ্যাক্টিভ ইমিশন তাদের যে ইনটেনসিটি সেটা মাপার জন্য কি ব্যবহার করা হয়? না, এই জিএম কাউন্টার বা সেন্টিলেশন কাউন্টার। তাহলে এটা গেল আমাদের যে রেডিও অ্যাক্টিভিটি তার মেজারমেন্ট আমরা কিভাবে করব।
এবার আসি, আমরা যেহেতু ১ম এ বললাম যে রেডিও অ্যাক্টিভিটি মানে কি? যে যেখান থেকে আমাদের কি হবে? স্পন্টেনিয়াস এমিশন মানে স্বতঃস্ফূর্ত এমিশন হবে। কার স্বতঃস্ফূর্ত এমিশন হবে? না আলফা, বিটা অ্যান্ড গামা এই ৩ প্রকারের রশ্মিদের। এই ৩ প্রকারের রশ্মি। তাহলে চলো আমরা এই ৩ প্রকার রশ্মিটি কিরকম, এদের প্রকৃতি কিরকম সেগুলো সম্পর্কে একটু জেনে আসি। ১ম হচ্ছে আলফা কণা। এই আলফা কণা ইজ নাথিং বাট আ হিলিয়াম নিউক্লিয়াস। আলফা কণা কি? হিলিয়াম নিউক্লিয়াস মানে টুয়াইস He4। সেটার অর্থ কি? তার মানে এর যে নিউক্লিয়াস এটা কি থাকবে? ২ টো প্রোটন আর ২ টো নিউট্রন। তাহলে ২ টো প্রোটন এবং ২ টো নিউট্রন কণা যখন একটা পরমাণু থেকে বেরিয়ে আসবে এবং তার মানে গতিবেগটা অত্যন্ত দ্রুত গতির হবে, সেটাকে আমরা কি বলব? না আলফা রে, আলফা রে। কিন্তু এটা আদতে কণা, আদতে রে নয়। কিন্তু যেহেতু এটা অত্যন্ত দ্রুতগতির সাহায্যে নির্গত হয় এবং বেরিয়ে আসে তার জন্য আমরা এটাকে আলফা রে বলছি। ২ টো প্রোটন, ২ টো নিউট্রন। এর মাস অত্যন্ত বেশি এবং এর চার্জ কত? ২ ইন্টু 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। মানে ইয়ের যে চার্জ, প্রোটনের যা চার্জ, সেই চার্জের কিন্তু দ্বিগুণ। হুম? আর এর ইলেকট্রিক ফিল্ড কি করে? না আলফা পার্টিকেলকে ধরো এটা এই জায়গাতে আমি একটা আ না এটা আমি একবারে পরেই বলছি, ৩ টে হওয়ার পরেই বলছি। এটা আপাতত থাক। এবার এই যে পেনিট্রেশন মানে কোনো জায়গাতে মধ্যে এর ভেদন ক্ষমতা, এটাকে বাংলাতে বলে ভেদন ক্ষমতা, এর কিন্তু সবচেয়ে কম। এবার আসি বিটারে। এই বিটারে আর কিছুই না একটা দ্রুতগতির ইলেকট্রনের স্রোত -1 বিটা 0 এটা আর কিছুই না একটা দ্রুতগতির ইলেকট্রনের স্রোত। এবার এর মাস ইলেকট্রনের যা মাস সেটাই এবং এর চার্জ কি? -1 ইন্টু 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব মানে ইলেকট্রনের যা চার্জ সেটাই চার্জ। আর এটা ইলেকট্রিক ফিল্ডের সাপেক্ষে কিরকম কিছু যে আসছে একটু পরে। এবার এটার ভেদন ক্ষমতা কি? এটার ভেদন ক্ষমতা কিন্তু আলফা রে এর চেয়ে বেশি। আলফা রে এর চেয়ে কিন্তু এর ভেদন ক্ষমতা বেশি। এবার আসি গামা রে। গামা রে কি হচ্ছে? গামা রে হচ্ছে আমাদের এটা একটা ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ এবং এটা ফোটন কণা মানে আলোর যে কণা সেই কণা দ্বারা কিন্তু গামা রে গঠিত। এর মাস নেই যেহেতু এটা আলোকীয় একটা কণা তার জন্য এর কোনো মাস নেই এবং এর কোনো চার্জও নেই। যেহেতু এর কোনো চার্জ নেই তাহলে কিন্তু এই ম্যাগনেটিক ফিল্ডে বা যখন আমরা চৌম্বক ক্ষেত্র নেব, চৌম্বক ক্ষেত্রের উপরে কোনরূপ কোনো ডিফ্লেকশন দেখায় না। আর এর যে পেনিট্রেশন পাওয়ার এটা কিন্তু সবচেয়ে হাইয়েস্ট। এটা কিন্তু এর সবচেয়ে হাইয়েস্ট। তাহলে যেটা আমি রেখে গেছিলাম সেটা কি? সেটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড। হুম, চলো একটা ছবির সাহায্যে দেখে নিই। তাহলে ১ম এ আমি এটা একটা নিউক্লিয় বস্তু নিয়েছি। এবার এই নিউক্লিয় বস্তুটাকে আমি এরকম একটা লেড আ ইয়ের মধ্যে কন্টেনারের মধ্যে রেখে যার এখানে একটা ছিদ্র আছে। এখান থেকে আমাদের সমস্ত যা পার্টিকেল নির্গত হবে সেগুলো নির্গত হবে। এবং এখানে আমি একটা পজিটিভ এবং এখানে নেগেটিভ এবং এইদিকে তাহলে আমাদের ইলেকট্রিক ফিল্ডটা কাজ করছে। আর এখানে রেখেছি আমরা একটা ফটোগ্রাফিক প্লেট যাতে এখান থেকে যে রশ্মিগুলো নির্গত হচ্ছে তার যে ডাইরেকশন বা কোন দিকে কি আসছে সেটা আমরা কিন্তু মেজার করতে পারি। এবার এরা যেহেতু স্পন্টেনিয়াস এমিশন করবে, আলফা পার্টিকেল দেখা গেল এ কিন্তু স্লাইটলি এদিকে কিন্তু একটু মুভ করল। মানে এটা সোজা আসার কথা কিন্তু একটু ডান দিকে মুভ করল। এটা গেছে আলফা পার্টিকেল। আর বিটা পার্টিকেল, বিটা পার্টিকেল কিন্তু একটু বেশিই এই পজিটিভ তড়িৎদ্বারের দিকে চলে গেল। এটা হচ্ছে বিটা পার্টিকেল। আর গামা পার্টিকেল কিন্তু কোনরূপ কোনো ডিফ্লেকশন দেখালো না। এ কিন্তু সোজা এসে পড়ে এই ফটোগ্রাফিক প্লেটটাকে হিট করল। এটা হচ্ছে আমার এই গামা পার্টিকেল। তাহলে আলফা পার্টিকেল কি হচ্ছে? স্লাইটলি ডিফ্লেক্ট হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য ইলেকট্রিক ফিল্ড। বিটা পার্টিকেল একটা বিশাল কিন্তু ডিফ্লেকশন দেখাচ্ছে
n ইলেকট্রিক ফিল্ড। আর গামা পার্টিকেল যেহেতু ইটস আ চার্জলেস ও ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ, ওই জন্য কিন্তু এ কোনরূপ কোনো রিফ্লেকশন দেখাচ্ছে না। তাহলে এটা গেল আমাদের কিভাবে ম্যাগনেটিক ফিল্ডে, এই সরি ম্যাগনেটিক ফিল্ড না, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, তড়িৎ ক্ষেত্রে কিভাবে, তড়িৎ ক্ষেত্রে আলফা, বিটা অ্যান্ড গামা রেস কিভাবে পারফর্ম করছে। এবার এই যে আলফা, গামা এবং বিটা রে যখন নির্গত হয়, এদেরকে বলা হয় যে বিঘটন বা ডিকে। কি বলা হয়? বিঘটন বা ডিকে। যখন আমাদের আলফা পার্টিকেল নির্গত হয়, তখন আমরা তাকে কি বলি? তখন আমরা তাকে বলি আলফা ডিকে, আলফা ডিকে বা আলফা কণা বিঘটন। জিনিসটা কিরকম? না, একটা আমার প্যারেন্টস নিউক্লিয়াস আছে যার আমার পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে Z এবং ভর সংখ্যা হচ্ছে e। এবার এখান থেকে যদি আমার একটা আলফা কণা নির্গত হয়, তাহলে কি হবে? জানি আমরা আলফা কণা মানে কি জানি? আমরা জানি টুয়াইস He4। তাহলে এখান থেকে যখন একটা আলফা কণা নির্গত হবে, তাহলে এই যে পারমাণবিক সংখ্যা সেটা ২ কমলো আর ভর সংখ্যা ৪ কমলো। তাহলে আমরা কি লিখতে পাবো? যে Z-2 Y আর A-4। ওয়াই কেন? তার কারণ হচ্ছে এই নিউক্লিয়াসটার মানটা তো আলাদা হয়ে গেল। নিউক্লিয়াস তো পাল্টে গেল। তাহলে এটাকে আমরা কি বলছি? ডটার নিউক্লিয়াস। আর এটাকে বলছি প্যারেন্ট নিউক্লিয়াস। প্যারেন্ট নিউক্লিয়াস থেকে যখন আমাদের আলফা কণা নির্গত হয়, তখন কিন্তু একটা কি হয়? যে পারমাণবিক ক্রমাঙ্ক ২ কমে যায় আর ভর সংখ্যা ৪ কমে যায়। এক্সাম্পল কি? না, আমি যদি ধরি ৯২ ইউরেনিয়াম ২৩৮, এখান থেকে কি হবে? যদি একটা আলফা কণা নির্গত হয়, তাহলে কি হবে? না, একটা আলফা কণা মানে ৯২ - ২ মানে ৯০। ৯০ সেটা কোন অ্যাটম? না, সেটা হচ্ছে থোরিয়াম অ্যাটম এবং এর কি হবে? ভর সংখ্যা কি হবে? 234। তাহলে যখন আমাদের ৯২ ইউরেনিয়াম ২৩৮ এই নিউক্লিয়াস থেকে একটা আলফা কণা নির্গত হবে, তাহলে কি নিউক্লিয়াসটা পরিণত হবে? না, ৯০ থোরিয়াম ২৩৪। তাহলে এটা হচ্ছে আমাদের আলফা ডিকে। এরপরে আসি বিটা ডিকে। বিটা ডে কোনটা? বা বিটা কণা বিঘটন। আমাদের একটা প্যারেন্ট নিউক্লিয়াস আছে জেড এক্স এ, সরি জেড এক্স এ। এবার এখান থেকে আমি একটা বিটা কণা নির্গত হচ্ছে। বিটা কণা মানে কি? -1 E0, তাই তো? তাহলে এখানে কি হবে? Z+1 এক্স, এই সরি এক্স নয় ওয়াই হবে। ও ওয়াই এ, Z+1 YA। কারণ এখানে কোনো কি হচ্ছে না, আমাদের ভর সংখ্যার কোনো পরিবর্তন হচ্ছে, কেবলমাত্র একটা যেহেতু নির্গত হয়েছে, তাহলে আমাদের একটা পারমাণবিক ক্রমাঙ্ক কিন্তু বেড়ে আছে। ঠিক? ফর এক্সাম্পল, যদি আমাদের একটা নিউট্রন থেকে একটা বিটা কণা নির্গত হয়, তাহলে সেটা কি হয়ে যায়? না, প্রোটনে পরিণত হয়ে যায়। মানে আমাদের যদি নিউট্রন থেকে আমরা একটা বিটা কণা নির্গত করি, তাহলে কি হয়ে যায়? 1p1। ঠিক? তাহলে এটা গেল হচ্ছে আমাদের বিটা ডিকে। আর এই আর কি হচ্ছে? আর গামা ডিকে কখন হয়?
গামা ডেকে যখন আমাদের ZX এই পরমাণুটা যখন আমাদের একটু এক্সাইটেড স্টেজ থাকে, মানে এ প্রথমে ডিকে হলো, আলফা ডিকে হোক বা বিটা ডিকে হোক, তখনও কিন্তু এর যে এনার্জি, সেই এনার্জিটা কিন্তু একটু বেশি থাকে। এবার যেহেতু এনার্জি বেশি আছে, তাহলে ওকে কি করতে হবে? ওকে তো স্টেবল হতে হবে বা সুস্থিত হতে হবে। তখন ও কি করে? ও গামার নির্গত করে ওর যে এক্সেস এনার্জিটা আছে, এক্সেস এনার্জিটা আছে, সেই এনার্জিটাকে রিলিজ করে ইন দ্য ফর্ম অফ গামা রেজ। তাহলে সেটা কি হয়ে যায়? আমাদের পরমাণুর কোনো কম্পোজিশন চেঞ্জ হচ্ছে না, কিছু চেঞ্জ হচ্ছে না। জাস্ট ও এক্সাইটেড স্টেটে ছিল, বা ও হচ্ছে তোমার এনার্জি হায়ার এনার্জি স্টেটে ছিল, বা ওর এনার্জি বেশি ছিল। সেখান থেকে ও কি করছে? লোয়ার এনার্জি স্টেটে কিন্তু নেমে আসছে। তাহলে এটাই হচ্ছে আমাদের গামা ডিকে বা গামা রেডিয়েশন। ঠিক? তাহলে জিনিসটা বোঝা গেল যে যখন আমাদের আলফা ডিকে হয় তখন আমাদের এখান থেকে আ পরমাণু ক্রমাঙ্ক থেকে ২ কমে যায় আর ভর সংখ্যা থেকে ৪ কমে যায়। বিটা ডিকে হলে কি হয়? যে একটা পরমাণু ক্রমাঙ্ক বেড়ে যায় এবং ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না। আর গামা ডিকে কখন হয় না? যখন আমাদের ওই একটা নিউক্লিয়াস থেকে রেডিয়েশন বা রেডিওঅ্যাক্টিভ রে, আলফা রে এবং বিটা রে বেরোনোর পরে এর তারপরেও কি হয়? অনেক মৌল আছে বা অনেক নিউক্লিয়াস আছে যারা কিন্তু এক্সাইটেড স্টেট এ থেকে যায়, এবং ওই এক্সাইটেড স্টেট থেকে যখন নরমাল স্টেটে বা স্থিতিশীল স্টেটে আমাকে আসতে হয়, তখন কি করে? ওরা কিন্তু গামা রে নির্গত করে। তাহলে এটাই হচ্ছে আলফা, বিটা এবং গামা বিঘটন। এরপরে কি আছে? এরপরে আছে আমাদের ন্যাচারাল অ্যান্ড আর্টিফিশিয়াল রেডিওঅ্যাক্টিভ এলিমেন্টস। প্রাকৃতিক এবং কৃত্রিম তেজস্ক্রিয় মৌল। প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল কারা? না যাদেরকে আমরা ন্যাচারালি পাই। এবার এই যে মানে এলিমেন্টস উইথ অ্যাটমিক নাম্বার গ্রেটার দেন ৮২, যে সমস্ত এলিমেন্ট গুলো যাদের ভর সংখ্যা যাদের পারমাণবিক ক্রমাঙ্ক ৮২ এর বেশি, তারাই কিন্তু এই যে রেডিও অ্যাক্টিভিটি প্রপার্টি সেটা কিন্তু দেখায়। তার কারণ এর বেশি হয়ে গেলে কি হয়? যে N/P এর মানটা আরো বেড়ে যায়। ওই জন্য কি হয়? এরা কি করে? যে রেডিও অ্যাক্টিভ প্রপার্টি দেখাবে, তেজস্ক্রিয়তা প্রপার্টি দেখায়। এবার এদের মধ্যে ন্যাচারালি কারা? ন্যাচারালি ৩ টে সিরিজ। সেটা হচ্ছে ইউরেনিয়াম সিরিজ, থোরিয়াম সিরিজ এবং অ্যাক্টিনিয়াম সিরিজ। এরা যখন আ ডিসইন্টিগ্রেট করে তখন কিন্তু এই যে ইউরেনিয়াম থেকে কি হয়? Pb206, আর থোরিয়াম থেকে Pb208 এবং অ্যাক্টিনিয়াম থেকে Pb207 এ নেমে আসে এদের অ্যাটম গুলো বা এদের নিউক্লিয়াস গুলো। এবার যেটা বলছিলাম যে তাহলে কি দেখা যাচ্ছে? যে ন্যাচারালি সিরিজ জেনারেলি এন্ড ইন স্টেবল লেড আইসোটোপ। মানে এরা সবসময় লেড আইসোটোপেই এসে পড়ে সুস্থিত হয়। মানে ইউরেনিয়ামও এসে পড়ে লেড হচ্ছে, থোরিয়ামও এসে পড়ে লেড হচ্ছে, আবার অ্যাক্টিনিয়ামও এসে পড়ে কিন্তু লেড হচ্ছে। আবার এই যে আর্টিফিশিয়াল সিরিজের মধ্যে কোনগুলো ইম্পোর্টেন্ট? সেটা হচ্ছে নেপচুনিয়াম এবং প্লুটোনিয়াম। ঠিক? এবার এদের ক্ষেত্রে কি হয়? যে এরা এসে পরে কিসে রূপান্তরিত হয় না? বিসমাথ-209। বিসমাথ-209 এবং এদেরকে কোথা থেকে পাওয়া গেছে? না এদেরকে যখন আমরা আর্টিফিশিয়ালি নিউক্লিয়ার রিঅ্যাকশন করাতে গেছি, তখন কিন্তু আমরা কিন্তু এদেরকে পেয়েছি। তাহলে কি হলো? যে ন্যাচারালি অকারিং যারা আইসোটোপ তারা কিন্তু কি করে? তারা বেশিরভাগ সময় লেড আইসোটোপে কনভার্ট হয়। আর যারা আর্টিফিশিয়াল অকারিং রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট তারা কি করে? তারা এসে পড়ে বিসমাথে শেষ হয়। এবার এই যে ধরো আলফা কণা নির্গত হচ্ছে, বিটা কণা নির্গত হচ্ছে, তাহলে এদের একটা ছোট্ট জিনিস জানতে হয়। সেটা হচ্ছে আমাদের অর্ধ জীবন বা হাফ লাইফ। কেন? না, তার কারণ হচ্ছে যে এটা হচ্ছে তোমার এমন একটা জিনিস যেখানে ধরো সাপোজ এই একটা পুরো আমি একটা ব্লক নিয়েছি যেখানে কি আছে? যেখানে ইউরেনিয়াম আছে। এবার আমি এখন একটা সম্পূর্ণ ইউরেনিয়াম কোনো একটা ইউরেনিয়ামও ভেঙে যায়নি। এবার আমি যে ব্লকটা নিয়েছি, এই ব্লকটার আমি টাইম আমার চালু করলাম। এবার দেখতে থাকলাম যে কিছু সময় পরে এই ইউরেনিয়ামের যতগুলো অ্যাটম ছিল সেই অ্যাটমগুলোর মধ্যে অর্ধেকগুলো অ্যাটম ডিসইন্টিগ্রেট হয়ে গেল বা ভেঙে গেল। ঠিক। এবার এই যে সময় পরে একটা যে টোটাল স্যাম্পল নিচ্ছে সেই স্যাম্পলের মধ্যে কি হচ্ছে হাফ কমপ্লিট হয়ে যাচ্ছে।
এবং অন্য মৌল তৈরি করছে তাকে আমরা বলছি হাফ লাইফ। আরেকবার, আমি ইউরেনিয়াম নিয়েছি, আমার এখানে আছে ১ গ্রাম ইউরেনিয়াম। তাহলে যে সময় পরে আমার T/2 সময় আমরা ধরে নিচ্ছি যে হাফ লাইফটাকে T1/2 হিসাবে ডিনোট করা হয়। তাহলে এরপরে কি হয়ে যাবে? এ হয়ে যাবে হাফ গ্রাম। আবার T1/2 পরে কি হয়ে যাবে? এ আরো 1/4 গ্রাম হয়ে যাবে। আবার T1/2 পরে কি হয়ে যাবে? যে 1/8 গ্রাম হয়ে যাবে। মানে আগে যে পরিমাণ ছিল, কত সময় পরে সেটা কিন্তু ওই যে তার অর্ধেক হয়ে যাবে, সেটাকে আমরা বলছি যে হাফ লাইফ বা অর্ধ জীবন। ঠিক? এবার বেশ কিছু যারা মৌল আছে তাদের হাফ লাইফ কিরকম হয়? না, ইউরেনিয়াম ২৩৮ এর হাফ লাইফ হয় 4.47 বিলিয়ন ইয়ার্স। কার্বন C14 এর কত মোটামুটি? না, এটা তোমার হচ্ছে আ অ্যাপ্রক্সিমেটলি ৫৫০০ ইয়ার্স। আবার আ যদি আমরা আয়োডিনের কথা ভাবি, আয়োডিন ১৩১, তাহলে এর হাফ লাইফ কত? না ৮.০২। তার মানে একটা যদি আমি ১ গ্রাম আয়োডিন স্যাম্পল নিই, সে কিন্তু এই ৮.০২ দিন পরে কি হবে? আস্তে, আস্তে কমে অর্ধেক হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের যে হাফ লাইফের কনসেপ্ট। এবার আসি যে আমাদের নিউক্লিয়ার ফিশন এবং নিউক্লিয়ার ফিউশন সম্পর্কে। মানে আমাদের এই যে যে তেজস্ক্রিয়তা আমরা দেখাই, তেজস্ক্রিয়তা দেখানোর আরে বাবা কি হচ্ছে? এবার আসি বেশ কিছু আ প্রপার্টিজ বা প্রপার্টিজ বলব না। মানে একটা কিছু, কিছু আমরা এটাকে বলতে পারি অবজারভেশন। কিরকম? না, এই যে আমরা নিউক্লিয়াসের কথা বলছি, এটা কিন্তু ২ রকমের অবজারভেশন শো করে। কিরকম? ধরো আমার একটা নিউক্লিয়াস আছে। এর সাথে এটা কি হলো? একটা বৃহৎ নিউক্লিয়াস। এ ভেঙে দুটো ছোট, ছোট নিউক্লিয়াসে ভেঙে গেল। তাহলে আমরা এটাকে কি বলছি? এটাকে আমরা বলছি নিউক্লিয় বিয়োজন বা বিভাজন। কারণ এ কি করছে? একটা বড় নিউক্লিয়াস ভেঙে দুটো ছোট নিউক্লিয়াসে পরিণত হলো। আবার এটা ১ নম্বর ঘটনা। আবার আরেকটা ঘটনা কিরকম হতে পারে? যে দুটো ছোট, ছোট নিউক্লিয়াস আছে, এরা পরস্পর যুক্ত হয়ে একটা অপেক্ষাকৃত বড় নিউক্লিয়াস গঠন করল। যে দুটো ছোট নিউক্লিয়াস ভেঙে বড় নিউক্লিয়াস গঠন করল। তাহলে একে আমরা কি বলছি? নিউক্লিয় সংযোজন। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? না, যখন একটা বড় নিউক্লিয়াস ভেঙে দুটো ছোট, ছোট নিউক্লিয়াসে পরিণত হয়, তখন আমরা কি বলছি? নিউক্লিয় বিয়োজন বা নিউক্লিয় বিভাজন। আর যখন দুটো ছোট নিউক্লিয়াস আছে এবং সেই ছোট নিউক্লিয়াসটা এক জায়গায় যুক্ত হয়ে একসাথে যুক্ত হয়ে একটা অপেক্ষাকৃত বৃহৎ নিউক্লিয়াস গঠন করলো, তাকে আমরা কি বলছি? নিউক্লিয় সংযোজন। এবার তাহলে এক, এক করে এগুলি আসি। প্রথমে আসি নিউক্লিয়ার ফিশন বা বিভাজন। নিউক্লিয় বিভাজন। এখানে কি হচ্ছে? একটা হেভি নিউক্লিয়াস ছিল। সেই হেভি নিউক্লিয়াসটা কি হচ্ছে? দুটো অপেক্ষাকৃত ক্ষুদ্র, ক্ষুদ্র নিউক্লিয়াসে ভেঙে যাচ্ছে। এবং এই নিউক্লিয়াসে ভেঙে যাচ্ছে এবং এখান থেকে কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি নির্গত হচ্ছে। হিউজ অ্যামাউন্ট অফ কিন্তু শক্তি নির্গত হচ্ছে। তাহলে এটাকে আমরা বলছি নিউক্লিয়ার ফিশন বা নিউক্লিয় বিভাজন। এক্সাম্পল, legendary example we have, যে যদি আমরা ইউরেনিয়াম ২৩৫ এর সাথে একটা ছোট্ট করে একটা নিউট্রনকে এ এ একে এখান থেকে ধাক্কা মারি, তাহলে আমরা কি পাই? দুটো দুটো আলাদা, আলাদা নিউক্লিয়াসে ভেঙে যায়। কি, কি? একটা হচ্ছে বেরিলিয়াম 140 এবং ক্রিপ্টন 92, এবং এখান থেকে আবার কি হয়? যে ৩ টে আলাদা, আলাদা কিন্তু নিউট্রন আমরা পাই। মানে একটা নিউট্রন দ্বারা ভাগ করব, এখানে বেরিলিয়াম না, বেরিয়াম এবং ক্রিপ্টন, এই দুটো পরমাণুতে ভেঙে যাবে এবং তার পাশাপাশি কিন্তু আবার ৩ টা নিউট্রনও পাবো এবং হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি।
এটাই হচ্ছে আমাদের নিউক্লিয়ার ফিশন। এবার এই যে নিউক্লিয়ার ফিশন এটা কিন্তু মূলত ২ প্রকারের হয়। কি রকমের হয়? না ১ম এ প্রকারভেদ বলার আগে একটা জিনিস ছোট্ট করে বলে দেওয়া ভালো। যে ধরো আমার একটা ছোট্ট একটা নিউট্রন আছে। এই নিউট্রনটাকে আমি কি করছি? না এটা স্মল এর দ্বারা লেখা উচিত না। স্মল এর দ্বারা লেখা উচিত না। এই ছোট্ট নিউট্রনটা কি করছি? আমি একটা বৃহৎ নিউক্লিয়াসের ইয়েতে গিয়ে পুরো বোমবার্ড করলাম বা একে এখানে ধাক্কা দিলাম। এই ধাক্কা দেওয়ার পরে এখান থেকে দুটো তো বড় মানে দুটো তো আমি এখান থেকে নিউক্লিয়াস পাচ্ছি। এর পাশাপাশি কি করছি? আবার ৩ টে নিউটন পাচ্ছি। এবার এই ৩ টে নিউটন দেখো, এই ৩ টে নিউটন তো আবার ৩ টে বড় নিউক্লিয়াসকে অ্যাটাক করবে। সেখান থেকে কি হবে? আবার এখান থেকে আমি ৩ টে নিউটন পাবো। এখান থেকেও ৩ টে, এখান থেকেও ৩ টে। আবার এই প্রত্যেকটা থেকে আবার ৩ টে করে নিউটন পাবো। তাহলে এই যে আমাদের একেকটা একটা নিউটন থেকে একটা পরমাণুকে একটা হ্যাঁ, একটা নিউক্লিয়াসকে অ্যাটাক করার পরে সেখান থেকে আমরা ৩ টে করে নিউটন পাচ্ছি। এবং ওই ৩ টে নিউটন আবার কোনো একটা নিউক্লিয়াসকে অ্যাটাক করে সেখান থেকে আরো ৩ টে করে নিউটন পাচ্ছি। তাহলে এখানে একটি কি হচ্ছে? একটা চেইন তৈরি হচ্ছে না? একটা চেইন অফ রিঅ্যাকশন হচ্ছে না? এটাকে আমরা বলছি যে নিউক্লিয় যে বিভাজন সেটা কিন্তু একটা চেইন রিঅ্যাকশন। কারণ আমরা যখন নিই তখন তো আমরা স্যাম্পল নিই। আমরা তো একটা সিঙ্গল নিউক্লিয়াসকে এনে পরে কাজ করতে পারব না। তাহলে আমাকে স্যাম্পল নিতে হবে এবং এই স্যাম্পলে কয়েকশো কোটি নিউক্লিয়াস আছে এবং এই নিউক্লিয়াসটা একটা নিউক্লিয়াসকে আঘাত করলে কি হবে? সে পাশাপাশি প্রত্যেকটা নিউক্লিয়াসকে আঘাত করতে থাকবে। এক করে এখান থেকে নিউট্রন বেরোবে, আঘাত করবে, বেরোবে, আঘাত করবে। তাহলে এই যে একটা ঘটনা একটা চালু হলে সেটা যে নন স্টপ ইন এ কন্টিনিউয়াস প্রসেস এ চলতে থাকছে, এটা কিন্তু আমাদের কি বলছি চেইন রিঅ্যাকশন। এবার এই যে চেইন রিঅ্যাকশন আবার মূলত ২ প্রকারের। কি, কি? একটা হচ্ছে আনকন্ট্রোলড আরেকটা হচ্ছে কন্ট্রোলড। আনকন্ট্রোল কোনটা? আগে যে উদাহরণটা দিলাম। এখানে মানে আমার স্যাম্পল আছে। আমি একটা নিউট্রন দিয়ে একে এখানে বোমবার্ড করলাম বা একে ধাক্কা দিলাম। এবার সেখান থেকে শুরু হলো রিঅ্যাকশন এবং এ কিন্তু থামলো না। যে যাকে পাচ্ছে দুমদাম করে প্রতিটা ৩ টা এ আবার ৩ টা, এ আবার ৩ টা তাহলে বোঝা যাচ্ছে যে একটা হিউজ অ্যামাউন্ট অফ অ্যাটমস তাকে কি করছে একসাথে যেন শেষ করে দিচ্ছে পুরো। তাহলে হঠাৎ করে এই যে ব্যাপারটা হঠাৎ করে ঘটে যাবে এবং এটা মানে অত্যন্ত দ্রুতগতির সাথে হয়। তাহলে এটাকে আমরা বলছি আনকন্ট্রোলড আর কন্ট্রোলড চেইন রিঅ্যাকশন সেটা হচ্ছে ধরো আমি একটা নিউট্রন দিয়ে একে মারলাম। এবার সেখান থেকে ৩ টে নিউটন পেলাম কিন্তু আমি এই ২ টো নিউটনকে কোনোভাবে শোষণ করে দিলাম। একটা নিউটনই পড়ে থাকলো। সে আবার ফার্দার আরেকটা নিউক্লিয়াসকে অ্যাটাক করলো। এইভাবে কি হয় যদি আমরা বাকি নিউট্রনগুলোকে শোষণ করতে পারি এবং এর পাশাপাশি এই যে যেখান থেকে এই যে নিউটনটা নির্গত হচ্ছে, এর স্পিডটাকে যদি স্লো করতে পারি তাহলে কি পাবো আমরা? যে এটাকে আমরা কন্ট্রোল করে দিলাম। এখানে যেরকম প্রথম সিনারিতে যেরকম একটা হিউজ অ্যামাউন্ট অফ নিউট্রনস তৈরি হচ্ছে এবং সেখান থেকে হঠাৎ করে যেন এক্সপ্লোশন হচ্ছে, এটায় কি করলাম? আমি সেটাকে কমিয়ে দিলাম। তাহলে এই যে কমানোর ব্যাপারটা সেটাকে আমরা বলছি যে কন্ট্রোলড চেইন রিঅ্যাকশন নিয়ন্ত্রিত শৃঙ্খল প্রক্রিয়া। এবার তাহলে ১ম এ আসি আনকন্ট্রোলড চেইন রিঅ্যাকশন। এটা কি? এটা হচ্ছে যে র‍্যাপিডলি মাল্টিপ্লাইং ফিশন রিঅ্যাক্টিং দ্যাট ক্যান নট বি কন্ট্রোলড। এটাকে আমার কন্ট্রোল করার কোনো অপশনই নেই। আমি একটা ইয়ে দিয়ে নিউট্রন দিয়ে বোমবার্ড করব, তুম, বুম, কাবুম, খতম। এবার এখানে কি হচ্ছে যে রিলিজ এনরমাস এনার্জি ইন এ ভেরি শর্ট টাইম। খুব ক্ষুদ্র সময়ে কিন্তু অত্যন্ত একটা হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি ইস বিং রিলিজড। আর এটা কোথায় ব্যবহার করা হয় না? ইউজড ইন অ্যাটমিক বম্বস। অ্যাটমিক বম্ব তৈরিতে কিন্তু এটা ব্যবহার করা হয়। এবার এই যে অ্যাটমিক বম্ব, এই অ্যাটমিক বম্ব সম্পর্কে আমাদের ছোটখাটো তথ্য কিছু জানতে হবে। পরীক্ষাতে আসে তার জন্য। এটা একটু আগে যেটা বললাম এটা কোন নীতির উপর কাজ করে সেটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন বা নিউক্লিয়ার বিভাজন। এবং এখানে ফুয়েল হিসাবে মানে এই যে আমরা একটা স্যাম্পল নেব সেই স্যাম্পলটা কি নেওয়া হয়? না স্যাম্পল নেওয়া হয় হলে ইউরেনিয়াম 235 না হলে প্লুটোনিয়াম 239
হুম? এবার এই যে ১ম অ্যাটমিক বম্ব সেটা কোথায় আবিষ্কার করা হয়? না এই যে ম্যানহাটন প্রজেক্ট নামে ইউএসএ একটা প্রজেক্ট ছিল বিফোর 2nd ওয়ার্লড ওয়ার ওরা কিন্তু নিউক্লিয়ার বম্বটা আবিষ্কার করতে শুরু করেছিল। সেটার যে প্রজেক্ট সেটার নাম হচ্ছে ম্যানহাটন প্রজেক্ট এবং এখানে যে মেইন সায়েন্টিস্ট ছিলেন যার আন্ডারে এই কাজগুলো হতো তার নাম হচ্ছে রবার্ট জে ওপেনহাইমার। ঠিক? এবার এনাকে নিয়ে আগের বছরই না ২০২৩ না ২৪ সালে খুব সম্ভবত ২৪ সালে আমাদের ক্রিস্টোফার নোলান একটা মুভি বার করেছিলেন যার নাম হচ্ছে ওপেনহাইমার। টুডে আই বিকাম ডেথ, ডেস্ট্রয়ার অফ দ্য ওয়ার্ল্ড। মানে উনি যখন ১ম পারমাণবিক বোমা টেস্ট করেন, সেই পারমাণবিক বোমার যে বিশালতা বা ওখান থেকে যে পরিমাণ মাস এনার্জি রিলিজ হয়েছে এবং আলোর ঝলকানি দেখে উনি এটা নিজের মনে, মনে বলতে থাকেন যে টুডে আই বিকাম ডেথ, ডেস্ট্রয়ার অফ দ্য ওয়ার্ল্ড। এবং এই যে পারমাণবিক বোমা এটা কিন্তু আজ অব্দি দুবারই ব্যবহার করা হয়েছে। সেটা কে ব্যবহার করেছে? ইউএসএ ব্যবহার করেছে। কার বিরুদ্ধে? না জাপানের বিরুদ্ধে। কখন? না একটা হচ্ছে ৬ই আগস্ট ১৯৪৫ কোন শহরে? হিরোশিমা শহরে যেটার পারমাণবিক বোমাটার নাম কি ছিল? না লিটল বয়। এর ফুয়েল কি ছিল? ইউরেনিয়াম 235 আর এর পরের বোমটা কোথায় ফেলে ইউএসএ? না ৯ই আগস্ট 1945 কোথায় ফেলে? নাগাসাকিতে এবং এই যে বোমাটার নাম কি ছিল? বোমাটার নাম ছিল ফ্যাট ম্যান যার ফুয়েল কি ছিল? ফুয়েল ছিল PU 239 তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাটমিক বম এবং এটা কি হয় এখনো পর্যন্তই দুবারই ব্যবহার করা হয়েছে। তারপরে কিন্তু আমাদের একদম পুরোপুরি যে পারমাণবিক বোমা ব্যবহার করার ক্ষেত্রে ব্যান লাগানো হয়েছে। তাহলে এটা গেল অ্যাটমিক বম বা পারমাণবিক বম সম্পর্কে সাধারণ ধারণা এবং এই পারমাণবিক বমটা আমরা কোন নীতির উপর বেস করে বানিয়েছি না সেটা হচ্ছে আনকন্ট্রোলড বা আ হ্যাঁ, আনকন্ট্রোলড চেইন নিউক্লিয়ার ফিশন থেকে। এবার আসছে কন্ট্রোলড চেইন রিঅ্যাকশন নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া। এটা কিরকম হয়? না এটা হচ্ছে আমাদের যে ফিশন হবে কিন্তু সেটা হবে ভেরি স্লো উইথআউট এনি এক্সপ্লোশন মানে দুমদাম কিছু ঘটবে না। আস্তে, 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 আস্তে নিউট্রনটা যাবে। এখানে নিউট্রনটা যাবে ধীর গতিতে যাবে। তারপরে একটা এখানে নিউক্লিয়াস থাকবে তাকে বোমবার্ড করবে এবং সেখান থেকে ৩ টে নিউক্লিয়াস এই ৩ টে নিউট্রন বেরোবে ঠিকই। কিন্তু এই ৩ টে নিউট্রন থেকে ২ টো নিউট্রনকে আমরা বিভিন্ন পদ্ধতিতে শোষণ করে নেব। একটা নিউট্রন পড়ে দেবে সে আবার ধীরে, 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 ধীরে যাবে আবার একটা নিউট্রনকে নিউক্লিয়াসকে আঘাত করবে। সেখান তাকে ডিসইন্টিগ্রেট করবে। আবার একটা সেখান থেকে নিউক্লিয়াস বেরোবে। এভাবে কি হবে ধীরে, 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 ধীরে আস্তে, আস্তে, আস্তে এনার্জি বিল্ড আপ হবে এবং এনার্জি তৈরি হবে। তাহলে এটাকেই বলছি আমরা কন্ট্রোলড চেইন রিঅ্যাকশন। এবার এটা কোথায় ব্যবহার করা হয়? না সেটা হচ্ছে আমাদের নিউক্লিয়ার রিঅ্যাক্টরে বা পারমাণবিক যে চুল্লি, সেই চুল্লিতে কিন্তু আমরা এটাকে ব্যবহার করে থাকি। এবার যেহেতু এটা পারমাণবিক চুল্লি তাহলে পারমাণবিক চুল্লি সম্পর্কে ছোট্ট ২ লাইন বা ৪ লাইন পড়ে নিই আমরা। সেটা কি? না এই যে ১ম যে নিউক্লিয়ার রিঅ্যাক্টর সেটা কিন্তু এস্টাবলিশড হয় কোথায়? না ইউনিভার্সিটি অফ শিকাগোতে। এবার এটার কাজ কি ছিল? না এটা হচ্ছে তোমার প্রোডিউস অ্যান্ড কন্ট্রোল এনার্জি রিলিজড ইন ফিশন। ফিশনে যে এনার্জি রিলিজ হয় সেটা হঠাৎ করে যাতে না বেশি পরিমাণে এনার্জি রিলিজ না হয় এবং যেটাকে আমরা যেন আস্তে, আস্তে নিয়ে কন্টিনিউয়াস ফ্লো তে অনেকক্ষণ ধরে কিন্তু আমরা একটা সেম টাইপ অফ মানে সেম অ্যামাউন্ট অফ এনার্জি পেতে পারি। সেটাই কিন্তু এখানে মেক সিওর করা হয়েছিল। হুম, এবার এই যে নিউক্লিয়ার রিঅ্যাক্টরের প্রধান উপাদান কি সেটা হচ্ছে এনরিচড ইউরেনিয়াম 235 এবং প্লুটোনিয়াম 239 এবার এখানে বেশ কিছু ইম্পোর্টেন্ট আ কি বলবো কম্পোনেন্ট আছে নিউক্লিয়ার রিঅ্যাক্টরে সেটা কি? না কন্ট্রোল রড। এরা কি করে? না এরা কি এরা নিউট্রনকে অ্যাবসর্ব করে নেয়। এরা নিউট্রনকে অ্যাবসর্ব করে নেয়। কোন, কোন জিনিসপত্রগুলো কন্ট্রোল রড হিসেবে ব্যবহার করা হয়? ক্যাডমিয়াম, বোরন অর নিকেল এদেরকে কিন্তু ব্যবহার করা হয় কি হিসাবে? কন্ট্রোল রড। কি করবে এরা? না এরা নিউট্রনকে অ্যাবসর্ব করে নেবে। এরপরে মডারেটর। মডারেটরের কাজ কি? মডারেটরের কাজ হচ্ছে স্লোজ নিউট্রন বা যে নিউট্রনগুলো বেরোবে তার নিউট্রনের যে গতি সেই গতিটাকে এরা কিন্তু কমিয়ে দেবে। কি হিসাবে মডারেটর হিসেবে কি, কি ব্যবহার করা হয়? না D2O বা হেভি ওয়াটার, গ্রাফাইট বা লিকুইড সোডিয়াম। এরা কি হিসেবে ব্যবহার করে? মডারেটর। মডারেটরের কাজ কি? না মডারেটরের কাজ হচ্ছে যে নিউট্রন যে বেরোবে সেই নিউট্রনের গতিটাকে কমিয়ে দেওয়া। এরপরে কি হবে? এরপরে আছে কুল্যান্ট। কুল্যান্টের কাজ কি? কুল্যান্টের কাজ হচ্ছে হিটকে রিমুভ করা। হিটকে রিমুভ করা। এবার কারা, কারা এই কুল্যান্ট হিসেবে ব্যবহার করে? না আমাদের হেভি ওয়াটার বা ভারী জল, হিলিয়াম বা লিকুইড সোডিয়ামকে ব্যবহার করি কি হিসেবে? কুল্যান্ট হিসেবে। এবং এই নিউক্লিয়ার চুল্লির আশেপাশে কি করি? আমরা বায়োলজিক্যাল শিল্ড ব্যবহার করি। যেটা কি হয়? যে বিভিন্ন যে রেডিয়েশন, সেই রেডিয়েশনের সাথে থেকে আমাদেরকে বাঁচায়।
তাহলে এটা গেল আমাদের নিউক্লিয়ার রিঅ্যাক্টর। এবার এই যে নিউক্লিয়ার রিঅ্যাক্টর বললাম, এরপরে আ এর কি ইউজ হয়? না স্যার আমরা সবাই জানি যে জেনারেট ইলেকট্রিক্যাল পাওয়ার, তারপরে কি হয় রেডিওস্কোপ, রেডিও আইসোটোপ ইউজড ইন মেডিসিন, এগ্রিকালচার রিসার্চ বিভিন্ন মেডিসিনের তৈরিতে বা রিসার্চ ক্ষেত্রে বা এগ্রিকালচারের ক্ষেত্রে কিন্তু আমরা রেডিও আইসোটোপ যে পাই সেগুলো কিন্তু বেশিরভাগ সময় নিউক্লিয়ার রিঅ্যাক্টর এখান থেকেই পাওয়া যায়। আর ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টর বলে এক ধরনের বিশেষ রিঅ্যাক্টর আছে যে কি করে এ যতটা না অ্যাটমস বা এ যতটা না নিউক্লিয়াস এর ব্যবহার করে তার চেয়ে বেশি নিউক্লিয়াস ও কিন্তু তৈরি করতে পারে। মানে ধরো আমি একে একটা নিউক্লিয়াস দিলাম, এ সেখান থেকে বোমবার্ড করে এমন দুটো নিউক্লিয়াস বার করেছে আর যাদেরকে আমরা ফার্দার আবার ব্যবহার করতে পারি। তাহলে এটাই হচ্ছে ফাস্ট ব্রিডার নিউক্লিয়াস রিঅ্যাক্টর। আর আমাদের ভারতবর্ষের যে তামিলনাড়ুতে কালপাক্কম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আছে সেখানে কিন্তু এই ফাস্ট ব্রিডার যে রিঅ্যাক্টর সেটা কিন্তু ব্যবহার করা শুরু হয়েছে। কালাপাক্কাম ইন তামিলনাড়ুতে কিন্তু এই ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টর কিন্তু ব্যবহার করা শুরু হয়েছে। এটা তো গেল আমাদের ইউজ অফ নিউক্লিয়ার রিঅ্যাক্টর বা এর ইউজ মানে এর ভালো দিক। এবার পৃথিবীতে কিন্তু ২-৩ জায়গাতে ছোট প্রবলেম হয়েছে। কিরকম প্রবলেম হয়েছে? না সেটা হচ্ছে কি সমস্যা? না নিউক্লিয়ার ডিজাস্টার্স। কি নিউক্লিয়ার ডিজাস্টার পৃথিবীতে ঘটেছে অনেকগুলো ঘটেছে তার মধ্যে যেগুলো ইম্পোর্টেন্ট ১-২ টো সেটা আমরা কিন্তু এখানে আলোচনা করব। ১ম নম্বর কি? ১ম নম্বর হচ্ছে চারনোবিল। চারনোবিল নিউক্লিয়ার ডিজাস্টার। সাল কত? সাল হচ্ছে 1986, 1986 1986 এ তৎকালীন রাশিয়া বর্তমানে ইউক্রেনের চারনোবিল শহরের নিউক্লিয়ারস কিন্তু একটা ডিজাস্টার ঘটে। যে নিউক্লিয়ার আ পাওয়ার প্ল্যান্ট আছে সেই পাওয়ার প্ল্যান্টের মধ্যে একটু হিউম্যান এরর থাকার জন্য ওর মধ্যে লিকেজ শুরু হয় এবং সেটার জন্য কি হয় ওখানকার যে এক্সেসিভ হিট জেনারেট হতে শুরু করে এবং নিউক্লিয়ার যে ফুয়েল সেটা কিন্তু চারদিকে ছড়িয়ে যায়। এটাই হচ্ছে চারনোবিল ডিজাস্টার। আরেকটা ডিজাস্টার যেটা জাপানে হয় সেটা হচ্ছে তোমার ফুকুশিমা দাইচি। ফুকুশিমা দাইচি কত সাল? সেটা হচ্ছে ২০১১ সাল। কোথায় হয়েছে? জাপান। এখানে কি হচ্ছে একটা এখানে ওই সময় একটা সুনামি এসেছিল এবং আর্থকুইক হয়েছিল। সেটার জন্য এই যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটা এর মধ্যে ওই কন্ট্রোল রডে ক্র্যাক হয়ে যায় এবং সেখান থেকে কি হয়? একটা ডিজাস্টার হয়ে যায়। তাহলে এই দুটো হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ নিউক্লিয়ার ডিজাস্টার। রাইট? এবার আসি নিউক্লিয়ার ফিউশন। এটা কি? না যখন দুটো লাইট নিউক্লিয়াই কম্বাইন টু ফর্ম আ হেভিয়ার নিউক্লিয়াস উইথ ট্রিমেন্ডাস এনার্জি। যে যখন এই যে দুটো ছোট, একটা হচ্ছে ডয়টেরিয়াম, একটা হচ্ছে ডয়টেরিয়াম আর একটা হচ্ছে ট্রিটিয়াম। এরা দুটো ছোট। এরা ফিউশন করে কি করবে? একটা হিলিয়াম অ্যাটম অ্যান্ড একটা নিউট্রন তৈরি করবে এবং এখান থেকে হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ হবে। একেই আমরা বলছি যে নিউক্লিয়ার ফিউশন। ফিউশন বা নিউক্লিয় সংযোজন। এবার এই যে নিউক্লিয় আ আমরা আ ফিউশনটা ঘটাবো, এই ফিউশন ঘটানোর জন্য কি হচ্ছে ভেরি হাই টেম্পারেচার অ্যান্ড প্রেশার ইস রিকোয়ার্ড। এটার জন্য হিউজ পরিমাণ এনার্জি আগের থেকে দরকার। কারণ কি করছি আমরা দুটো নিউক্লিয়াসকে এখানে এক জায়গায় নিয়ে আসবো। এক কাছে জড়ো করবো। তাহলে এটার জন্য যেহেতু এখানেও প্রোটন আছে, এখানেও প্রোটন আছে এবং এটাকে মানে এর বিরুদ্ধে এদের মধ্যে যে রিপালশন ফোর্সটা কাজ করবে, সেই রিপালশন ফোর্সটা কাটিয়ে তো আমাকে এদেরকে একসাথে কম্বাইন করতে হবে। তাহলে এই যে কম্বিনেশন বা কম্বাইন করার জন্য কিন্তু আমাকে একটা হিউজ পরিমাণ ফোর্স একে বাইরের থেকে দিতে হবে। আর এখানে ফোর্স দেওয়া মানে কি? আমাকে এদেরকে এনার্জি দিতে হবে। সেই এনার্জিটা আমরা কোথা থেকে পাবো না? আগে এই নিউক্লিয় সংযোজন করার আগে আমাকে কিন্তু করতে হবে কি? আগে নিউক্লিয়ার বিভাজন করতে হবে এবং ওই নিউক্লিয় বিভাজন থেকে যে এনার্জিটা পাবো, সেই এনার্জিটা কিন্তু আমরা কাজে লাগাবো নিউক্লিয়ার ফিউশন করার জন্য। ঠিক এবার এই যে নিউক্লিয়ার ফিউশন এটা আমরা কোথায় পাই?
না, এটা আমরা পাই আমরা সোলার এনার্জি থেকে। মানে যে সূর্যতে কিন্তু যে এনার্জিটা পায়, যে আলোটা আমাদের কাছে আসে সেটার মেইন কারণই হচ্ছে কি? সেটার মেইন কারণই হচ্ছে নিউক্লিয়ার ফিউশন। ঠিক? উদাহরণ কি? এই যে দেখো উদাহরণ সুন্দর করে একটা ডয়টেরিয়াম, একটা ট্রিটিয়াম এরা দুজনে মিলে কি হয়ে গেল? একটা একটা হিলিয়াম অ্যাটম অ্যান্ড একটা নিউট্রন। এবার এই যে নিউক্লিয়ার ফিউশনকে বেস করে কি তৈরি হয়েছে? সেটা হচ্ছে আমাদের হাইড্রোজেন বম্ব। আবিষ্কর্তা হচ্ছে এডওয়ার্ড টেলর অ্যান্ড স্ট্যানিস্ল উলাম। এনারা হচ্ছে আবিষ্কর্তা এবং ডেভেলপার। বোঝা গেছে? এবার নেক্সট কি আছে আমাদের? নেক্সট আছে যে বিভিন্ন রেডিও আইসোটোপ এবং তাদের ব্যবহার। এগুলো কিন্তু প্রত্যেকটা জানতে হবে। কোনো না কোনো পরীক্ষাতে যেকোনো সময় এসেই যায়। কোবাল্ট 60 রেডিওথেরাপিতে, সোডিয়াম 24 মেডিকেল ডায়াগনোসিসে, ফসফরাস 32 ব্লাড ক্যান্সারে, আয়োডিন 131 গয়টারে, আয়োডিন 123 ব্রেন অ্যান্ড অর্গান ইমেজিং, কার্বন 14 এজ অফ ফসিল, এটাকে আমরা কি বলছি? রেডিও কার্বন ডেটিং, ইউরেনিয়াম 238 এজ অফ রক্স অ্যান্ড মিনারেলস। ভেরি 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 ইম্পর্টেন্ট। দুটোই অপশনে থাকে, পরীক্ষাতে গোলালেই হলো। রক্স অ্যান্ড মিনারেলস বললে তখন হবে ইউরেনিয়াম 238, ফসিল বললে তখন হবে কার্বন 14। ওকে। ফেরাস 59 স্টাডি অফ অ্যানিমিয়া, সেলেনিয়াম 79 প্যানক্রিয়াটিক ডিসঅর্ডার, আমাদের যে অগ্ন্যাশয় আছে তার ডিসঅর্ডার স্টাডি করতে। অ্যামেরিশিয়াম 241 সেটা কি হয়? স্মোক ডিটেক্টর হিসাবে কাজে লাগে। তাহলে মোটামুটি এইগুলো সবগুলো ইম্পোর্টেন্ট। তার মধ্যেও এই যে আয়োডিনটা খুব ইম্পোর্টেন্ট, এফিটা ইম্পোর্টেন্ট, ফসফরাস ইম্পোর্টেন্ট, সোডিয়াম ইম্পোর্টেন্ট অ্যান্ড কোবাল্ট 16 এগুলো কিন্তু অত্যন্ত ইম্পোর্টেন্ট। বাকি সবগুলোই পড়ে রাখবে কিন্তু এগুলোকে গিভ মোর এমফাসিস। ওকে? এবার আছে নেক্সট আমাদের কিছু গুরুত্বপূর্ণ এক লাইনের তথ্য। কি এক লাইনের তথ্য? না, লাইটেস্ট রেডিও অ্যাক্টিভ আইসোটোপ মানে সবচেয়ে হালকা যে রেডিও অ্যাক্টিভ আইসোটোপ সেটা কে? না, সেটা হচ্ছে আমাদের ট্রিটিয়াম বা 1H3। এটা হাইড্রোজেনের একটা আইসোটোপ আমরা জানি। হেভিয়েস্ট ন্যাচারাল রেডিও অ্যাক্টিভ আইসোটোপ যে আমাদের প্রাকৃতিকভাবে প্রাপ্ত সবচেয়ে ভারী রেডিও অ্যাক্টিভ আইসোটোপ কোনটা? সেটা হচ্ছে ইউরেনিয়াম 238। আরেকটা ইম্পোর্টেন্ট আমাদের WC মেন্সে এসেছিল যে ইউরেনিয়াম 238 সেটা কিন্তু থোরিয়ামের ইরেডিয়েশন থেকে পাওয়া যায়। আর অ্যাস্টাটিন সেটা হচ্ছে কি রেয়ারেস্ট ন্যাচারালি অকারিং রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস ইন আর্থ ক্রাস্ট। আমাদের ভূমিস্তরে পাওয়া সবচেয়ে রেয়ার রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট যেটাকে ন্যাচারালি হয় সেটা হচ্ছে আমাদের কি? সেটা হচ্ছে আমাদের অ্যাস্টাটিন। মনে রেখে দেবে। লেড কন্টেনার্স আর ইউজ টু স্টোর রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স, কারণ কি করে এই কিন্তু প্রায় সমস্ত রেডিয়েশনটা কি করতে পারে? শুষে নিতে পারে। আবার একটা ইম্পোর্টেন্ট কিছু হচ্ছে কেরালাতে, কেরালার যে কিছু বিচ আছে বা সমুদ্র সৈকত আছে, সেই সমুদ্র সৈকতটা কিন্তু রেডিও অ্যাক্টিভ মিনারেলস মোনাজাইট দিয়ে ভর্তি থাকে এবং যেটা কিন্তু থোরিয়ামের একটা আকরিক। আর ফ্রান্সিয়াম এক্সট্রিমলি রেয়ার অ্যান্ড রেডিওঅ্যাক্টিভ, এক্সাক্ট বাল্ক ফিজিক্যাল স্টেট ইজ নট প্র্যাকটিক্যালি অবজার্ভ। মানে ফ্রান্সিয়ামের কিন্তু ফিজিক্যাল বাল্ক একটা মানে বিশাল অ্যামাউন্টের ফ্রান্সিয়াম কিন্তু এখন অব্দি পাওয়া যায়নি। তাহলে এটা গেল আজকের টপিক। সেটা কি? সেটা হচ্ছে আমাদের রেডিও অ্যাক্টিভিটি। চলো তাহলে একবার ছোট্ট করে রিক্যাপ করে নিই আজকে আমরা কি জানলাম। জেনেছি রেডিও অ্যাক্টিভিটি কাকে বলে। ঠিক? তারপরে জানলাম এটা নিজস্ব ধর্ম, এটা স্বকীয় ধর্ম, এটা বাইরের কোনো কিছুর উপর নির্ভর করে না এবং এখান থেকে কি হয় ৩ টে রশ্মি বেরোয় যেটা কিন্তু অত্যন্ত বিষাক্ত। এবং রেডিও অ্যাক্টিভিটির কজ পড়লাম যেহেতু এখানে নিউক্লিয় বল যেটা কাজ করে খুব কম রেঞ্জে, তাহলে তার চেয়ে বেশি হয়ে গেলেই তাদের মধ্যে একটা রিপালশন কাজ করে এবং রিপালশন কাজ করার জন্য পরমাণুটা বা নিউক্লিয়াসটা ডিসইন্টিগ্রেট হয়ে যায়। এবার রেডিও অ্যাক্টিভিটি পড়লাম। রেডিও অ্যাক্টিভিটি আবিষ্কার করলেন আমাদের হেনরি বেকারেল এবং এই যে নামটাতে ইউজ করে সেটা দিলেন আমাদের মেরি কুরি। তারপরে রেডিও অ্যাক্টিভিটি ইউনিট পড়লাম। এসআই ইউনিট হচ্ছে বেকারেল, আদার ইউনিট হচ্ছে কুরি এবং রাদারফোর্ড। Then we read measurement of radioactivity. We measured radioactivity by Giger-Moller counter and scintillation counter. Then we learned about some important characteristics of alpha, beta, and gamma rays, right? And we also learned how they behave in a electric field.
right? Alpha alpha diverted little, a little, then beta diverted a major in মানে বিটা একটু বেশি পরিমাণ ডাইভার্ট হয়ে যায় আর গামা রে অ্যাজ ইটস এ নিউট্রাল দেন ইট ডাজন্ট ডাইভার্ট। তারপরে আমরা আলফা ডিকে পড়ি, আলফা কণা বিঘটন পড়লাম বা আলফা ডিকে পড়লাম যেখানে একটা প্যারেন্ট নিউক্লিয়াস থেকে when আলফা কণা emits আমাদের কি হয় ইয়ে ওর পারমাণবিক ক্রমাঙ্ক ২ কমে যায় এবং ভর সংখ্যা ৪ কমে যায়। যখন আমাদের বিটা ডিকে হয় তখন কি হয় না আমাদের ওর যে পারমাণবিক ক্রমাঙ্ক সেটা ১ বেড়ে যায় এবং ভর সংখ্যা একই থাকে বিকজ এটা একটা ইলেকট্রন কণার স্রোত। আর গামা ডিকে কখন আমরা পড়লাম না যখন আমাদের একটা নিউক্লিয়াস আলফা বিঘটন বা বিটা বিঘটন হওয়ার পরে ও কি করে এক্সাইটেড স্টেটে থাকে এবং ওই এক্সাইটেড স্টেটের থেকে আমাদের গ্রাউন্ড স্টেটে আসার জন্য ও কি করে এই গামা রেটা রিলিজ করে। দেন হোয়াট we learned about the natural and artificial radioactive element. Naturally occurring radioactive element we have series like uranium series, thorium series and actinium series এবং এরা কি হয় এরা ফাইনালি became into পিবি অ্যান্ড পিবি বা লেড আইসোটোপ। আর আর্টিফিশিয়াল সিরিজের ক্ষেত্রে কি হয় আমাদের বিসমাতে এরা এসে পরে শেষ পর্যন্ত পৌঁছায় এবং নেপচুনিয়াম সিরিজ এবং প্লুটোনিয়াম সিরিজ হচ্ছে বিখ্যাত দুটো আর্টিফিশিয়াল সিরিজ। দেন উই লার্নড অ্যাবাউট হাফ লাইফ যেখানে কি হয় যে একটা টোটাল যে স্যাম্পল নেব সেই টোটাল স্যাম্পলের অর্ধেক হতে আমাদের কতটা সময় লাগবে সেটাকে বলছি আমরা হাফ লাইফ। দেন we learned about some half lives of different types of atoms, or I would say that elements. Uranium 238 is 4.47 billion, carbon 14 at around 5,500 years, iodine 131 8.2 days. তারপর আমরা কি পড়লাম নিউক্লিয় বিয়োজন পড়লাম। নিউক্লিয় বিয়োজন যেখানে একটা বড় অ্যাটম ভেঙে দুটো ছোট অ্যাটমে পরিণত হচ্ছে তাকে আমরা বলছি নিউক্লিয়ার ফিশন। এবং নিউক্লিয়ার ফিশন আবার ২ রকম টাইপ হয় সেটা হচ্ছে আনকন্ট্রোলড এবং কন্ট্রোলড। আনকন্ট্রোলড যেখানে আমাদের কোনো কন্ট্রোল নেই, একটা অ্যাটম বারবার ভেঙে যাচ্ছে এবং এই আনকন্ট্রোলটা কোথায় ব্যবহার করছি না সেটা ব্যবহার করছি আমরা অ্যাটমিক বম্ব তৈরিতে। আর কন্ট্রোল চেইন রিঅ্যাকশন যেখানে আমরা আ একটা একটা ৩ টে নিউট্রন উৎপন্ন হচ্ছে সেই ৩ টে নিউট্রন থেকে কি করছি আমরা একটা নিউট্রনকে বাদ দিয়ে দিচ্ছি। একটা নিউট্রনের কাজে লাগাচ্ছি বাকি ২ নিউট্রনকে আমরা শোষণ করে নিচ্ছি। এবং এটা কি করছে এবং ওই নিউট্রনটাকে আমরা স্লো করে দিচ্ছি। তাহলে এখানে কি হচ্ছে আমরা কন্টিনিউয়াসলি একটা ফ্লো অফ এনার্জি পাচ্ছি। এবং এটা কোথায় ব্যবহার করে? নিউক্লিয়ার রিঅ্যাক্টর এবং এখান থেকে আমরা নিউক্লিয়ার রিঅ্যাক্টর ব্যবহার করলাম এবং দুটো নিউক্লিয়ার ডিজাস্টার পড়লাম। একটা চারনোবিল যেটা 1986 এ হয়েছিল এবং আরেকটা হয়েছিল ফুকুশিমা দাইচি যেটা হয়েছিল 2011 সালে জাপান। এরপরে পড়লাম নিউক্লিয়ার ফিউশন যেখানে হচ্ছে আমাদের দুটো স্মল নিউক্লিয়াস দে মার্জ ইনটু এ লার্জার নিউক্লিয়াস এবং এখান থেকে একটা হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ হয় এবং এই নিউক্লিয়ার ফিউশনটা করার আগে কিন্তু আমাদের এক্সট্রিম অ্যামাউন্ট অফ এনার্জি দরকার যেটা আমরা কোথা থেকে পাই যে নিউক্লিয়ার ফিশন থেকে পাই। তারপরে আমরা কিছু রেডিও আইসোটোপের তাদের ব্যবহার সম্পর্কে পড়লাম। দেন উই লার্ন সাম অফ দ্য ওয়ান লাইনার ফ্যাক্টস। So that's it for today's class. It was very important for every competitive examination, I would say, from WBCS to SSC to like any kind of one day examination. আর যদি তোমাদের এই লেকচারটা ভালো লেগে থাকে এবং যদি তোমাদের মনে হয় যে ইনফরমেশন গুলো I can understand it in a clear way and also it helps me a lot তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ এরকম পরপর আমি কিন্তু সিরিয়াল ওয়াইজ এবং চ্যাপ্টার ওয়াইজ কিন্তু পরপর এই কেমিস্ট্রি হোক সাবজেক্টটা কিন্তু পড়াতে থাকছি। তাহলে এটাকে লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না আর অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যারা এই লেকচারের পিডিএফ চাও তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটাতে যুক্ত হয়ে যাবে। আমি এর যে লিঙ্ক টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক সেটা কিন্তু I will provide it in the description box. তাহলে দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। টাটা আর ভালো করে পড়াশোনা করো। টাটা।